মাঠে যেভাবে তুমি আমার পেছনে খেটেছো সারাক্ষণ, সব সময় সব কিছুতে যেভাবে আমাকে মরাল সাপোর্ট দিয়েছো, তুমি এভাবে আমার পাশে না থাকলে আমি কোনোদিনও সফল হতে পারতাম না গো। তুমি আমাকে ভালোবাসো বলে এই কথাগুলো বলছো বকুল। আরে আমি তো শুধু তোমাকে পথ দেখিয়েছি, কিন্তু তুমি নিজের পরিশ্রমে, নিজের ডেডিকেশনে সেই কঠিন পথ অতিক্রম করে সাফল্য পেয়েছো। আর আমি সেই পথে তোমার সঙ্গী হতে পেরেছি, তাই আজ আমি খুব খুশি, খুব খুব খুশি। আরে এটা কি করছো? আমার গুরুকে প্রণাম করলাম, তুমি আমাকে আশীর্বাদ করো। যে গুরু দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়েছি, আমি যেন সেখান থেকে সফল হয়ে ফিরতে পারি। সমস্ত পরিস্থিতিতে আমি যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি, মাথা তুলে শির দ্বারা সোজা রেখে। আমি জানি আমার বকুল সততা এবং সাহসের সঙ্গে এমন এমন নজিরবিহীন কাজ করবে, যেটা দেখে সবার মনে একটা এক্সাম্পল সেট হয়ে যাবে। তুমি দেখে নিও, সবাই বলবে জিততে যদি হয় বকুলের মতো যেত। হ্যাঁ রে, বকুলের কদ্দূর হলো? এবার তো ওদের বেরোনো উচিত। হ্যাঁ, রেডি হচ্ছে মনে হয়। না না, আজকে লেট হলে হবে না, আজকে চাকরির প্রথম দিন। দেরি হবে না দিদি, তুমি শান্তি মতন চা খাও তো। আসলে মেয়েটা এত খেটেছে, কোনো কারণে ওর সার্ভিস রেকর্ডে কিছুমাত্র খারাপ হোক এটা আমি একদম চাই না। আমি জানি বকুল সেটা হতেও দেবে না। এইসব ব্যাপারে না আমাদের বকুল একেবারে তোমার মতো হয়েছে। আর শোন, তোদের দাদা সে ওখানে তোর আনন্দে একেবারে লাফাচ্ছে। খুব আফসোসও হচ্ছে তার, আজকে বকুলের জয়নিং, অথচ সে তো এখানে নেই। যদি বাড়িতে থাকতো এতক্ষণে একেবারে উৎসব লাগিয়ে দিত, বুঝলি? সে তো করতেনি, গোটা বাড়িটা একাই মাতিয়ে রাখতেন। আর শোনো, পাড়ায় বাড়িতে বাড়িতে না মিষ্টি বিলি করা হতো। শোন তাহলে, অলরেডি আমাকে ফোনে বলা হয়ে গেছে ফিরে এসে পাড়ায় পাড়ায় আর আমাদের অফিসে কিলো কিলো মিষ্টি বিতরণ হবে, যে যত পারবে খাবে। সেটা তো করতেই হবে। দিদি, আজকের দিনটা না খুব আনন্দের একটা দিন, জানো? কতদিন পর, ইনফ্যাক্ট তোমার পর এই প্রথম বকুল আমাদের বাড়ির একজন মেয়ে যে চাকরি করতে যাচ্ছে। আমার এত গর্ব হচ্ছে না ওকে নিয়ে, আমি তোমায় কি বলবো। সে তো হবেই কাকিমুনি, এমন সর্বগুণ সম্পন্ন একজন বৌমা পেয়েছো তোমরা। এখন তো তোমাদের আরো অনেক কিছু হবে। আর বকুলের জন্য আমাদেরকে খোঁটা দেওয়ার আরো একটা অপশন পেয়ে গেলে তোমরা। রোশনি, না না মা, আমাকে চুপ করিয়ে কোনো লাভ নেই। আমাদের মানে বিশেষ করে আমাকে তো আবার শুনতে হবে যে দেখো বকুল কেমন বাপের বাড়ি সামলে, শ্বশুর বাড়ি সামলে পুলিশের চাকরি পেয়ে গেল। আর তোমরা না করতে পারলে সংসার, আর না করতে পারলে চাকরি। না রে মা, সেটা কেউ বলবে না তোদের। রোশনি, শ্বশুর বাড়িতে সংসার করতে পারলে না ভাগ্যের ব্যাপার। কারো হয়, কারো হয় না, কিন্তু চাকরি পাওয়াটা তো একেবারেই যোগ্যতার ব্যাপার। আর বকুল নিজের যোগ্যতায় সেটা অর্জন করেছে। বাহ মা, তুমি আবার বকুলের হয়ে গান গাইতে শুরু করে দিলে। রোশনি, একদম এই ভাষায় তুমি আমার সাথে কথা বলবে না। আমি কারুর হয়ে গান গাইছি না। রাগিনী বকুলের প্রশংসা করেছে, কারুর সঙ্গে তুলনা করেনি। তাছাড়া রোশনি, কারো প্রশংসা করতে গেলে কাউকে ছোট করতে হবে, তার কোনো মানে নেই।
তোদের নতুন পার্টনার এসছে না বকুল, এই ধামাকাটা করলাম ওকে ওয়েলকাম জানাবার জন্য, বুঝলি? বেশ করেছি মানবই তো। স্যার হাত বাড়িয়ে খাবারটা নিল স্যার, তারপর আচমকাই থালাটা দিয়ে স্যার আমার কপালে। বকুল মন্টুকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাও, কুইক। ইয়েস স্যার। মন্টুদা চলো, আস্তে, দেখে 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 একটু ধরো না মন্টুদাকে, আস্তে। এই সময় মতো পৌঁছতে পেরেছিলি? একদম। সব ঠিক আছে, ঘাবড়ায়নি তো? ঘাবড়াবে না, বড্ড টেনশন করছে। আমি বুঝিয়েছি, একটু বড় বড় জ্ঞানের কথাও বলেছি আমি। খুব ভালো করেছো। যাও এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। ঋষি ঋষি শোনো না, হ্যাঁ বলছি তুমি আজ বাড়িতে থাকবে? হ্যাঁ, বাড়িতে থাকবো। কেন বলো তো? আমি না ওই বকুলের জন্য একটু খাবার বানাচ্ছিলাম। আসলে বকুলের আজ প্রথম দিন জয়নি, সেই আনন্দে এত ব্যস্ত ছিলাম যে লাঞ্চই তৈরি হয়নি। একটু সময় করে দিয়ে আসবে প্লিজ। দিয়ে আসবো। তার আগে নিজে খেয়ে বেরোস, একবার বেরোলে তো বউকে না নিয়ে ফিরবি না। তুমিও না পুরো দাদা। তোর কপাল বটে ভাইয়া, তোর বউ ডিউটি জয়েন করে গেল, কিন্তু তোর বউয়ের জন্য ডিউটি করা এখনো শেষ হলো না। যাই হোক, অনেক তো হলো, মানে সকাল থেকে রাত অবধি বকুলকে ট্রেনিং দিয়ে পুলিশ করা, সবই তো করলি, কিন্তু এবার নিজে সময় বার করে ব্যবসা তো একটু সময় দে। দেখ, তুই কোম্পানি থেকে এত লোক তাড়াচ্ছিস, সেখানে তুই নিজে যদি একটু সময় না দিস তাহলে কি করে চলবে বল? একদম ঠিক বলছিস দি ভাই, কিন্তু বিষয়টা বাবা। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ এই তো, এই জাস্ট ফিরলাম। না দাদা ভাই তো অফিসে। কেন, কি হয়েছে? আরে আমাকে বলো। আরে বলো না। না আমি টায়ার্ড নই, বলো। আচ্ছা, ও হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুমি টেনশন করো না। তুমি আমাকে আধ ঘন্টা সময় দাও, ঠিক আছে? আমি পাঠাচ্ছি। আরে বললাম তো টেনশন করো না, আমি পাঠাচ্ছি, ঠিক আছে? ওকে, তুমি ভালো আছো তো? চলো টাটা টাটা, রাখছি। কি হয়েছে ঋষি? আরে বিশেষ কিছু না, একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তো তার জন্য একটা প্রেজেন্টেশন বানাতে হবে আর্জেন্টলি। বাবা এটা নিয়ে টেনশন করছে, তো আমি বললাম আমি বানিয়ে দিচ্ছি, পাঠাচ্ছি তোমাকে। ও তুই এখন প্রেজেন্টেশনটা বানাবি? হ্যাঁ এখন বানাবো না, আরও কিছু কাজ আছে আমার। সোনা বৌদি, রান্নাটা হলে আমাকে বলো তুমি, আমি দিয়ে আসবো। বকুলকে সময় দিচ্ছি বলে ব্যবসা সম্পর্কে উদাসীন, তোর এই ধারণাটা ভুল দি ভাই। কাজ আর পার্সোনাল লাইফ দুটোকেই আমি আলাদা অথচ ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে দেখতে পারি, মেনটেনও করি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সবটাই সৎভাবে। এবার বল, মন্টুকে কেন মারলি? বেশ করেছি, মেরেছি। এবার তোমাকে মারবো, তারপর ওই পিসিকে মারবো।
আমার লাঠিটা নিয়ে এসো বকুল। আজ ওকে ওর পাগলামি ঘোচাবো। তুই সবাইকে মারবি না, পুলিশের লাঠির জোর কতটা আজ আমি তোকে দেখাবো। আমাদের হাত থেকে অনেকগুলো টেন্ডার চলে গেছিল না এসআর এন্টারপ্রাইজের কাছে, তো ভাবলাম সেগুলোর ব্যাপারে একটু ডিটেলসে খবর নিই। লেটস সি কতটা কি জানা যায়। আরে খেতে শুরু করো, লাঞ্চ টাইম ওভার হয়ে যাবে তো। আমার না খুব খিদে পেয়েছিল গো, থ্যাংক ইউ সো মাচ। দেখলে আমি কেমন তোমার মনের কথা বুঝতে পারি। নাহলে বুঝতাম কি করে যে এখন তোমার খিদে পেয়েছে। দেখো ঠিক সময় আমি খাবার নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তাহলে বলো তো এখন এই মুহূর্তে আমার মন কি চাইছে? হে কি কি বলছো বকুল? এখানে কত লোকজন আছে বলো তো, এখানে চাইলে আমি তোমাকে কি করে দেবো? হ্যাঁ তুমি না দিন দিন বড্ড আজ জানো বাড়িতে ভুল করে তোমাকে ডেকে ফেলেছিলাম। ভুল করে ডেকে ফেলেছিলে মানে? বকুল এক গ্লাস জল দাও তো। বকুল বকুল টানা কয়েকদিন শুধু তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম তো, তাই আজকে একটু একা একা লাগছিল। আরে বলো না, আমাকে মিস করছিলে, সেটা মুখ দিয়ে বলো বলো। বেশ বললাম, মিস করছিলাম তোমাকে। আর তুমি? আমার কথা মনে পড়েছে আজকে একবার? হ্যাঁ পড়েছিল তো, পড়েছে। মিথ্যে কথা, মুখ দেখেই বোঝা যাচ্ছে মিথ্যে কথা বলছো। আসলে এখানে আসার পরে একটার পর একটা যা ওসব অজুহাত। আসল কথাটা কি বলো তো, আমি যতটা তোমাকে ভালোবাসি না, তুমি ততটা ভালোবাসো না আমাকে। সেটা ঠিক, তুমি তো আমাকে আমার চেয়েও বেশি ভালোবাসো। তোমার মতো ভালোবাসতে কজন পারে বলো? এই যে আপনার একটা মেন্টাল প্রবলেম আছে অরুণাভ বাবু। মেন্টাল প্রবলেম? আরে যেটা আমরা সাবিত করেছি, সেই মেন্টাল প্রবলেমটাকে কাজে লাগিয়ে আমাদের একটা বড় কাজ হাসিল করতে হবে। কচু কাজ হবে। ওই বকুল আর অগ্নিজিৎ খুব ভালো করে জানে থানায় আমি নাটক করছিলাম। আরে জানে তো জানে, আরে শত্রুকে জানিয়ে মারার মজাটা তো পাবেন। মানে? আপনি যে মেন্টালি ঠিক আছেন সেটা ওরা সবাই জানে, কিন্তু অফিসিয়ালি জানে কি? কোর্টে অগ্নিজিৎ বাবু বা বকুল ঠোস সবুত দিতে পারবে কি? পারবে না। উল্টা আমরা প্রমাণ করে দিতে পারবো কি আপনি পাগল। আরে সেটা করে তো কয়েকদিনের মেয়াদ বাড়বে। তুমি মাথা নাড়াচ্ছ কি? আসল প্ল্যানটা তো বলো। वो बकुलদের जड़ से उखाड़ देना पड़ेगा। সমূলে উৎখাত? यस, एकदम चाणक्य नीति अप्लाई करना पड़ेगा। অগ্নিজিৎ বকুলদের দলে ভিড়েছে তো ওদের ক্ষমতা দুগুণা হয়ে গেছে, ওটাকে একটু কম করতে হবে। আর বকুলরা ডাইরেক্টলি কিছু করার আগে ও অগ্নিজিৎ রায়কে খতম করে দিতে হবে। Have you gone mad?
ওরকম একটা ডেঞ্জারাস লোককে খতম করে দেবেন। আর হ্যাঁ, কে করবে সেটা? কেন আপনি করবেন? আপনার সেই জাল সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। আপনি সত্যি পাগল। না না বিনোদ, হাসি নয়, হাসি নয়। দেখো, এক অনিমেষ সান্যালকে খুন করেই আমার লেজে গোবরে অবস্থা, তার উপর আবার আরেকজন পুলিশকে খুন করলে যে কি হবে কে জানে। তাছাড়া অগ্নিজিৎ তার ছেলের ব্যাপারে সত্যিটা এখনো জানে না, জানলে আমরা শেষ। ওটা নিয়েও ও আর বকুল মিলে। অগ্নির ছেলে? কি কেসটা কি ড্যাড? দেখুন প্রভাতবাবু, আমি বুঝতে রকমে শুধু তো আমাদের আশ্রমের ছেলে মেয়েরা নয়, আশেপাশে কত বাচ্চার আবেগ জড়িয়ে আছে এই খেলার মাঠটার উপরে। বাচ্চাদের মুখের হাসি কেড়ে নেওয়া যে কত বড় পাপ, ওরা সেটা বুঝতে পারছে না। ওরা আমাদের ব্যাট ভেঙে দিয়েছে, উইকেটও পুড়িয়ে দিয়েছে। অরুণ যদি চায় ওর সমস্ত টাকা আমি ফেরত দিতে পারি এক্ষুনি। আপনি দয়া করে কিছু ব্যবস্থা করুন। আমি স্কুল মাস্টার ছিলাম, সারা জীবন ছাত্রদের শিখিয়েছি সৎ পথে চলতে আর অন্যায়ের প্রতিবাদ করতে। নিজেও সেইভাবে চলেছি। আজ এই বৃদ্ধ বয়সে এসে আমার নতুন করে আবার লড়াই করতে হচ্ছে না, এর জন্য আমার কোনো আফসোস নেই। শুধু একটা প্রশ্নই আমি করতে চাইছি, এর প্রতিকার কি কোনোদিন হবে না? স্যার, এই কেসের দায়িত্ব আমি নিতে চাই। কি দায়িত্ব নেবে তুমি? স্যার, দেখুন মাস্টারমশাই, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি। আপনারা যা যা বললেন সেই কথার উপর ভিত্তি করে আপনাদের গায়ে হাত তোলা, জিনিসপত্র ভাঙচুর করা, অর্থাৎ সম্পত্তি নষ্টের দায়ে প্রমোটারের ছেলেকে আমি শাস্তি দিতে পারি। কিন্তু আপনাদের এই অনাথ আশ্রম আর মাঠ বাঁচানোর জন্য আমি কোনো আইনি সাহায্য করতে পারবো না। সরি। কিন্তু কেন স্যার? মানে অরুণ বাবু তো নিজে কথার খেলাপ করেছেন, তো এইটা নিয়ে আমরা ওনার বিরুদ্ধে কোনো চার্জ আনতে পারি না? হ্যাঁ পারি, কিন্তু কোনো অপশন কি আমাদের কাছে আছে? কি মাস্টারমশাই, সুধীরবাবুর সঙ্গে এই বাড়ির যে চুক্তি হয়েছিল তার কাগজ বা অরুণবাবুকে যে টাকা পাঠাতেন তার কোনো রসিদ আপনাদের কাছে আছে? না বাবা, আসলে সুধীরবাবুর সঙ্গে আমার বন্ধুত্বটা এতটাই ভালো ছিল যে এসবের প্রয়োজনীয়তা আমরা দুজনে কেউই বোধ করিনি। আমাদের সময় কথার দাম কাগজে লেখাপড়ার চাইতে অনেক বেশি মূল্যবান ছিল। সময় এখন বদলে গেছে মাস্টারমশাই, আর তাছাড়া পুলিশ হচ্ছে আইনের রক্ষক। লিগাল ডকুমেন্টস ছাড়া আমরা কিছু করতে পারি না। আপনাদের বলতে খুব খারাপ লাগছে, জমিটা আর বাড়িটা এখনো লিগালি অরুণবাবুর।
কেউ যদি তার নিজের বাড়ি জমি বিক্রি করতে চায় সে করতেই পারে, তার জন্য পুলিশ বাধা দিতে পারে না। তাই এই মুহূর্তে আপনাদের সহানুভূতি জানানো ছাড়া আমার কিছু করার নেই। আপনাদের কোনোভাবে সাহায্য করতে পারবো বলে আমার মনে হয় না। রিয়েলি সরি। কিন্তু আপনারা চাইলে আমি আপনাদের এ ব্যাপারে সাহায্য করতে পারি। কে আপনি? চিনলাম না তো ঠিক। অধমের নাম তাপস বিশ্বাস, প্রমোটার। এনাদের জমি আর বাড়িটা আমি নিতে চাই। অরুণবাবু আমাকেই বিক্রি করবেন। আপনি কি জানেন আপনার ছেলে এদের সাথে কি কি করেছে? জানি বলেই তো আমি নিজে এখানে ছুটে এলাম। আপনার আপাতত যা বলার আছে আপনি আমাকে বলুন। ভালো কথা, কিন্তু ম্যাডাম এরা ভয় না পেলেও আমি যে ভয় পাচ্ছি আপনার জন্য। কি কারণে? আমার দামাল ছেলেরা, না মানে আমার দামাল ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে আপনার মতন একজন মহিলা যদি চোট পেয়ে যান তখন তো একটা সমস্যা হবে না? ভয়টা আমার জন্য পাচ্ছেন নাকি নিজের জন্য? যদি বাই চান্স হেরে যান? না মানে কি বলুন তো, আপনাদের মতো এরকম নিচু মানসিকতার মানুষরা না যে কোনো ব্যাপারে, বিশেষত মেয়েদের কাছে যদি হেরে যায় তাহলে খুব অপমানিত বোধ করেন, তাই না? এই এলাকার সবাই জানে ম্যাডাম তাপস বিশ্বাস কতটা প্রগতিশীল। আমি তো আপনার ভালোর জন্য বলছিলাম। দেখুন, আমরা যতই মেয়েদের শক্তির দেবী হিসেবে পুজো করি না কেন, কিন্তু একটা কথা তো স্বীকার করবেন যে ছেলেদের দৈহিক শক্তির তুলনায় মেয়েদের দৈহিক শক্তি অনেক কম। একটা ছেলে যত জোরে বল করবে, যত জোরে ব্যাট ঘোরাবে, একটা মেয়ের পক্ষে তো ততটা এক মিনিট। মেয়েদের ক্ষমতা সম্পর্কে আপনি আর কিছু বলার আগে আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। আপনি এই যে এতক্ষণ ধরে বলছিলেন না যে ক্রিকেট সম্পর্কে আপনার খুব নলেজ, আপনার না একটু পড়াশোনা করা বাকি আছে। আর একটু পড়াশোনা করলে আপনি জানতে পারতেন যে ক্রিকেট দুনিয়ায় বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনির পাশাপাশি আমাদের মিতালি রাজ, স্মৃতি মান্দানা এরাও কিন্তু দুনিয়া কাঁপাচ্ছে। আর যদি বাঙালির কথা বলেন তাহলে ঝুলন গোস্বামী, প্রচুর মেয়ের ইন্সপিরেশন উনি। তুমিও কি কুণালের কোম্পানি জয়েন করলে নাকি? বাবা, না না বাবা, আপনি বলুন না, কিছু দরকার আছে? চলুন আমি দেখে দিচ্ছি। তোমাকে যে প্রশ্নটা করেছি ঠিক তার উত্তর দাও। তুমি এতক্ষণ ওদের সঙ্গে দাঁড়িয়ে কি কথা বলছিলে? আমি তো কিছু বলিনি বাবা। আমি আসলে জুলিকে বোঝাচ্ছিলাম কি করে একজন ভালো অ্যাসিস্ট্যান্ট হতে হয়, তার জন্য কি কি করতে হয়, কত দিকে খেয়াল রাখতে হয়, এইসব আর কি। তুমি নিজের কাজ ফেলে এখন ওদের পেছনে। উনি মিথ্যে কথা বলছেন, উনি আমাকে বোঝাচ্ছিলেন না, উনি তো আমাকে ধমকাচ্ছিলেন। শোনো না, বলছি দেখো, আমার যা বোঝানোর আমি তো ওকে বুঝিয়ে দিয়েছি। এবার তুমি তোমার পিয়েকে একটু বলো। আমি শুধু স্যারের পিয়ে নাকি, আমি তো আপনারও পিয়ে। সাহস থাকলে আঙ্কেলকে বলুন, সত্যি কথাটা বলুন। বলুন। দেখছেন আবার কিভাবে আমার দিকে তাকাচ্ছে। মিস জুলি, তুমি কোথায় যেন যাচ্ছিলে? কাজে না? যাও, কাজটা সেরে এসো। যাও। যাচ্ছি স্যার। টাটা। আঙ্কেল, আঙ্কেল
দেখুন না, উনি কোম্পানির নতুন বস হয়েছে, তাই না সারাক্ষণ আমার উপর ছড়ি ঘোরান। বস? তুমি আমার কাজ ফেলে কুনালের কোম্পানির বস হয়েছো? না বাবা, আপনি ভুল বুঝছেন, আমি ওসব কিচ্ছু হয়নি। আসলে কি বলুন তো, এই মেয়েটির মাথায় না কিচ্ছু নেই। এই দেখুন না, কুনাল ওর বস, আমি কুনালের স্ত্রী, তাই ও ভেবেছে আমিও ওর বস। যাই হোক, আর যাই করো, ভুলেও কুনালের ওই ফাঁদে পা দিও না কিন্তু। ফাঁদে পা? কি বলছেন কি আঙ্কেল, উনি তো পুরো একটা ফাঁদ জড়িয়েই বসে আছেন। অ্যাসিস্ট্যান্ট, তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেটা করো, যাও। যাচ্ছি স্যার, ক্যাবটা বুক। নো ক্যাব, বাসে যাবে, বাসে আসবে, গো। বাবা, দিস ইজ হাইলি ইনসাল্টিং। আমার পিয়ের সামনে তুমি আমার কোম্পানিকে ছোট করতে পারো না, নেভার। আর আমার কোম্পানিকে ছোট করা মানে তুমি নিজেকেও ছোট করছো বাবা। ভুলে যাও না, আমার কোম্পানির নাম কেদারনাথ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি। ঋষি, ঘরে যা, ফ্রেশ হয়ে নিচে নেমে আয়, জল খাবার বানাচ্ছি। যাচ্ছি। যাচ্ছি নয়, যাও। দুপুরে তো বোধহয় ঠিক করে খাওয়া হয়নি। না না, খেয়েছি, খাইয়ে দিয়েছে। খাওয়া হয়েছে আমার। কি যে বলিস না। বকুল, তারপর তাপসবাবু কিছু বললেন যে খেলা কখন হবে, কোথায় হবে? হ্যাঁ, উনি পরে থানায় ফোন করে সব ডিটেলসে বলে দিয়েছেন। আর একজন ছেলেকে পাঠিয়েছিলেন, ওই কোর্ট পেপারে ওনার এগ্রিমেন্ট পাঠিয়েছে। বাবা, এ তো ঘাঘু বিজনেসম্যান, খুব ভালো করে জানে একটা মুহূর্ত নষ্ট মানে অনেক টাকা নষ্ট। কাল বাদে পরশু ম্যাচ, এত কম সময়ের মধ্যে কি প্রস্তুতি নেব, কিভাবে কি প্ল্যান করব, আমি তো কিছু বুঝতেই পারছি না। চ্যালেঞ্জ যখন নিয়েছো বকুল, তখন এসব ভেবে তো কোনো লাভ নেই। কালকে একটা টিম বেছে নেব আমরা, আর দেখে নেব যে তারা কীরকম খেলে। বাকিটা তো পরশু খেলার মাঠে দেখাই যাবে। তাছাড়া তুমি তো বলেই দিয়েছো, আমি তোমার সঙ্গে থাকলে তুমি সব লড়াই জিততে পারো, সুতরাং চিন্তা নেই। থ্যাংক ইউ। তুমি আজকে যেভাবে আমার পাশে ছিলে, মানে তুমি অগ্নি স্যারকে যেভাবে কনভিন্স করলে, আমি না অনেক মনের জোর পেয়ে গেছি। এই ক্রিকেট খেলাটা তো আর এখন তোমার আমার হার জিতের মধ্যে আটকে নেই। অনেকগুলো মানুষের জীবন জড়িয়ে আছে এর মধ্যে। এটা একটা অস্তিত্বের লড়াই। আমরা যদি জিততে না পারি এই ম্যাচটায়, তাহলে অনেকগুলো সাধারণ মানুষ তাদের মাথার উপরে ছাদ হারিয়ে ফেলবে, যেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। চিন্তা করো না বকুল, আমরা জিতব, অবশ্যই জিতব। ও, তোমাকে তো একটা ইম্পর্টেন্ট খবর দিতেই ভুলে গেছি আমি। কি? আজ অফিসে গিয়ে আমি এসআর এন্টারপ্রাইজের একটা অ্যাড্রেস পেয়েছি। মানে সত্যি? কাল যাব অফিসটায়, খোঁজ নিয়ে দেখব। কি বলছো? আমি 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 মানে ভাবতেই পারছি না, আমি আশাই করিনি তুমি এত তাড়াতাড়ি অ্যাড্রেসটা জোগাড় করতে পারবে। ইউ আর জিনিয়াস। থ্যাংক ইউ। কাল অফিসটায় গেলে আশা করি অনেকগুলো জট খুলে যাবে। এমন একটা কাজ নিয়ে বৌদি আর ঋষি লড়াই করছে, আমার মনে হয় আমারও ওদের সাথে মাঠে নামা উচিত। তুমি খেলবে? পারবে? মানে কলেজ টিমে যথেষ্ট ভালো ব্যাটসম্যান ছিলাম আমি, ওপেনিং করতাম। সেটা জানি, কিন্তু সেটা তো অনেক বছর আগের কথা। দীপ, তোমার কোনো প্র্যাকটিস আছে বলো তো?
সারাদিনে তুমি 10 মিনিটও এক্সারসাইজ করার সময় পাও না। তাতে কি? হ্যাঁ, তোমার কি মনে হয় আমি আনফিট? সেটা হওয়াটাই কি স্বাভাবিক নয়? না না দীপ, তোমায় খেলতে হবে না। হঠাৎ যদি কোনোভাবে চোট লেগে যায় তাহলে? কিন্তু এসব কেন জেদ করছো দীপ? দেখো, আমার মনে হয় তোমার এসব বিষয়ে না জড়ানোই ভালো। এমনি কোনো ম্যাচ হলো না হয় হতো, এ তো রীতিমতো যেচে প্রমোটারের সঙ্গে ঝামেলা করা। কি দরকার রিস্ক নেওয়ার? রোশনিদি, তোমরা দুজনেই হয়তো ভুলে যাচ্ছ, বৌদি আর ঋষি নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওই প্রমোটারের সাথে ঝামেলায় জড়ায়নি। জড়িয়েছে কারণ কিছু অসহায় মানুষকে বাঁচানোর চেষ্টা করছে ওরা। সেই কথা তো আমি অস্বীকার করিনি দীপ। তা বলে তোমার ভালো চাওয়াটা কি অন্যায়? আমি সেটা বলিনি এশা। আমি বলতে চাইছি এই ক্ষেত্রে সব কিছু ভুলে তোমাদের ওদের পাশে থাকা উচিত। সরি গো দীপ, এইসব পুলিশ প্রমোটারদের লড়াইয়ে আমি নেই। কখন কোন ঝামেলা শুরু হয়ে যায় তা ঠিক আছে। আর এমনিতেও তো আমার জীবনে অশান্তির শেষ নেই। সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার রোশনিদি। তবে কেউ থাকুক বা না থাকুক, আমি বৌদি আর ঋষির পাশে আছি।